আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার নেপথ্যে রয়েছে টাকার লেনদেন। এ ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজুকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল রাতে পটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা তেজু স্বীকার করেছে বলে জানায় পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুম আলম জানান, ধার নেওয়া টাকার প্রমাণপত্র সংগ্রহ করতে মূলত ঘরের পেছনের দরজার বাইরে ওত পেতেছিল রিমন। এ সময় গৃহবধূ অ্যানি বড়ুয়া ঘরের বাইরে তেজুকে দেখে চিৎকার দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। মায়ের চিৎকার শুনে স্কুল পড়ুয়া মেয়ে প্রিয়ন্তী এগিয়ে এলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে রিমন। তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি এবং অ্যানি বড়ুয়ার মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, তো এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিছি। ভিকটিম এনি বড়ুয়া ওই দরজাটা খুলে বাইরে হয়তো বা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে যখনই সে চিৎকার শুরু করে তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থা যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে রুমে ঘরে, তখন সে দৌড়ে কাছে যায়। তখনই কিন্তু এই যে এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে। সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে এমন আশঙ্কায় হত্যা করা হয় পিতাকে। ঘটনার 2 বছর পর রহস্য উদ্ঘাটন করে 2 আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সকালে ব্রিফিংয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো জোনের কর্মকর্তারা জানান, নিহত মজিবুর রহমান তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে সালমাকে কিছু টাকা দেন এবং পরবর্তীতে জমি বিক্রির উদ্যোগ নেন। এতে ক্ষিপ্ত হয় প্রথম স্ত্রীর ছেলে বেলাল। ভাইরা ভাই জলিলের সহায়তায় পরিকল্পনা করে পিতাকে হত্যার এজন্য কৌশলে এক নারীর সাথে সম্পর্কে জড়ানো হয়। এরপর 2024 সালের 7 জুন চেতনানাশক খাইয়ে বাকলিয়া থেকে নিয়ে হালি শহরের রিং রোড এলাকায় নিয়ে গলায় গামছা পেঁচিয়ে মারা হয় মজিবুর রহমানকে। পিবিআই বেলাল ও জলিলকে গ্রেপ্তার করতে পারলেও এখনও পলাতক জড়িত ওই নারী। কক্সবাজারে বাস ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে পেকুয়া টৈটং বাজারে এ ঘটনায় নিহতরা হলেন মাতামুহুরী উপজেলার ডেমুশিয়া 6 কুড়ির বাসিন্দা হাসান আলী ও সিরাজগঞ্জের শৈলজানা এলাকার আফজাল সরকার। তারা একটি অটোরিকশায় করে টৈটং বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। চট্টগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক হবে কাল। আজ ছিল আসামির সাফাই সাক্ষ্য দেওয়ার নির্ধারিত দিন। চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে একমাত্র আসামি মনির হোসেনকে সাফাই সাক্ষী হাজিরের জন্য বলা হলেও তিনি দেননি। তবে এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন। পরে বিচারক মঙ্গলবার যুক্তিতর্কের জন্য দিন ঠিক করেন। এ মামলায় 22 জন সাক্ষী থাকলেও সব মিলে সাক্ষ্য নেওয়া হয়েছে 18 জনের। গত 21 মে বাকলিয়া চেয়ারম্যান ঘাটায় ঘটে 4 বছরের এই শিশু ধর্ষণের ঘটনা। রাঙামাটিতে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা বেড়েছে, তাই ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে নিরাপদে যেতে মাইকিং করেছে প্রশাসন। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, রাঙামাটিতে পাহাড়ের ঝুঁকি নিয়ে কত মানুষ বসবাস করছে, এসব নিয়ে প্রশাসনই বা কি বলছে জানাবেন। 2017 সালে রাঙামাটির যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে প্রায় পাহাড় ধসের টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় প্রায় 120 জনের মানুষের মৃত্যু হয়। তারপরে আসলে প্রতি বছর আমরা দেখি যে বর্ষা এলেই প্রশাসনের যে তৎপরতা সেটি বৃদ্ধি পায়। তবে যে ভিন্ন চিত্র দেখেছি আমরা, যে আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি সে তার এলাকার পিছনে দর্শক কিছু ঘর বাড়ি অবশ্যই দেখতে পাচ্ছেন। সেই ঘরের সংখ্যা 2017 সালে যদি পরিমাণ করি, যে যেখানে 2 থেকে 3টি ঘর ছিল, তার এই মুহূর্তে সেই ঘরের সংখ্যা প্রায় 10 থেকে 15টা। তেমনি পাহাড় ধসে যেসব ঝুঁকিপূর্ণ বা পাহাড়ের পাদদেশে যেসব মানুষ বসবাস করে 2017 সালের পর
এইসব বসতি আসলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি আসলে কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এইসব যেসব এলাকায় মানুষজন বাস করে তারা আসলে খুবই নিম্ন আয়ের মানুষ, যারা তারা বলছেন তাদের যে শহরে আসলে বাসা ভাড়া নিয়ে থাকা তাদের জন্য মুশকিল। তার জন্য তারা এইসব এলাকাগুলোতে অল্প পয়সায় অল্প টাকায় আসলে জায়গা কিনে তারা এইসব জায়গাতে বাসা বাড়ি বানাচ্ছেন। তবে শুধু বর্ষা আসলেই প্রশাসনের যে তৎপরতা সেটি বৃদ্ধি পায়। এসব মানুষজনগুলোকে আসলে মাইকিং করে সচেতনতা করা হয়। তারপরে যখনই অতি বৃষ্টিপাত হয় তখন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিতে আমরা দেখি যে তাদেরকে এক প্রকার ধরপাকড় করে আসলে আশ্রয়কেন্দ্রে নিতে হয়। তবে সারা বছরই প্রশাসনের কোনো নজরদারিতে না থাকার কারণে এসব এলাকাগুলোতে যে অপরিকল্পিতভাবে যে বসতবাড়ি নির্মাণ হচ্ছে সেটি দেখভাল করছে না বলে স্থানীয় যেসব সুশীল সমাজ তারা বলছেন। সারা বছরই যদি এখানে এইসব এলাকাগুলোতে প্রশাসনের নজরদারিতে থাকতো তাহলে নতুন করে বসতি স্থাপন হতো না। তেমনি করে এইসব এলাকাগুলোতে সরকারি যে রাস্তাঘাট, পানির সুবিধা, এইসব কারণগুলোতে আসলে মানুষগুলোর এইসব জায়গাতে আসলে বসতি স্থাপনের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে মানুষ এখন সুশীল সমাজ বলছে যে সারা বছরই যাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার ব্যবস্থা যদি প্রশাসন করে তাহলে আসলে এইসব জায়গাগুলোতে মাইকিং করার প্রয়োজন পড়বে না। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবারে ফুটবল উন্মাদনার খবর। বিশ্বকাপ কেবল নির্মল আনন্দ উৎসব নয়, বাণিজ্যেরও বড় উপলক্ষ। তাই তো চট্টগ্রামের একটি কনফেকশনারি তৈরি করেছে বিভিন্ন দেশের পতাকা সংবলিত কেক। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা স্পেন নানা দেশের নামে এসব কেক বেশ সাড়াও ফেলেছে ফুটবল ভক্তদের মাঝে। যেন বিশ্বকাপের ছোট্ট এক ক্যানভাস। বিভিন্ন দেশের সারি সারি পতাকা বিছিয়ে রাখা হয়েছে গ্যালারিতে। বাস্তবে এগুলো সবই কেক। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, মরক্কো সহ বিভিন্ন দেশের পতাকার আদলে তৈরি করা হয়েছে এসব কেক। বিশ্বকাপের উন্মাদনায় সাজানো এই ব্যতিক্রমী কেক নজর কাড়ছে ফুটবল প্রেমী সহ সব শ্রেণীর মানুষের। দৃষ্টিনন্দন এসব কেক তৈরি করেছে বন্দরনগরের কিংস কনফেকশনারি। ভিন্নধর্মী ডিজাইন ও বিশ্বকাপের আবহে তৈরি এসব কেক উৎসবের আমেজে যোগ করেছে নতুন মাত্রা। তাই ক্রেতাদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশেষ এই আয়োজন। ভালো লাগছে, এটা একটা ইউনিক কনসেপ্ট আমি বলবো, কারণ আমি সচরাচর অন্য কোনো বেকারিতে এরকম দেখিনি। এগুলো তো অবশ্যই ভালো লাগছে, কারণ বাংলাদেশের জন্য এটা বিভিন্ন দলের জন্য যারা সাপোর্টার আছে, এটা তো অবশ্যই, যেহেতু কেক বানায়, কেক কাটা একটা সেলিব্রেশন, আসলেই আনন্দের বিষয়। ফুটবল বিশ্বকাপ এত দূরে হচ্ছে, বাংলাদেশ নাই, তারপরেও বাংলাদেশে এত বেশি ফ্যান্স আছে যারা ক্রেজি ফর দ্য কান্ট্রিজ, যেগুলো নিয়ে তারা আসলে জানেও না। সো অবশ্যই এই ক্রেজিনেসটাকে একটু বিল্ড আপ করার জন্য তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ। বিশ্বকাপকে ঘিরে চট্টগ্রামে চলছে নানা ধরনের উন্মাদনা। সেই উন্মাদনায় বাড়তি রং ছড়িয়েছে এই প্রতিষ্ঠানটির ব্যতিক্রমী উদ্যোগ। প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট এরিয়া ইনচার্জ এনামুল হক জানালেন, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা থিমের কেক। 1 কেজি ওজনের প্রতিটি কেক বিক্রি হচ্ছে প্রায় 3000 টাকায়। 4 বছর পর পর তো ওয়ার্ল্ড কাপ হয়, প্রতি ওয়ার্ল্ড কাপই আমরা কেকটা ডিসপ্লে থাকে আমাদের। আর্জেন্টিনার কেকটা একটু বেশি চলে, আর ব্রাজিলেরটা সর্বোচ্চ 5 কেজি ওজনের আমরা কেক পেয়েছি। প্রায় 2 যুগ ধরে বিশ্বকাপ এলেই এমন নজরকাড়া কেক বানিয়ে আসছে প্রতিষ্ঠানটি। শুধু বিভিন্ন দেশের পতাকায় নয়, ক্রেতার পছন্দের দল কিংবা খেলোয়াড়ের ছবি সংবলিত কেকও অল্প সময়ের মধ্যে তৈরি করে সরবরাহ করতে পারে তারা। যে যেটা সাপোর্ট করে ওই দেওয়ার কেক দিয়ে দিই। আমরা কাস্টমারকে খুশি করার চেষ্টা করি সবসময়। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, বিশ্বকাপ চলাকালে বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলোকে ঘিরে কেকের বিক্রি আরও বাড়বে। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম। টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। কিছুক্ষণ পর পৌঁছাবে বাংলাদেশ দল। দুপুরে বিমানের ফ্লাইটে পৌঁছার পর ওজিরা ওঠেন হোটেল রেডিসনে। 17 জুন সাগরিকায় প্রথম টি-20, যা শুরুর আগে মাত্র একদিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে দুদল। ইনজুরি কাটিয়ে ইতোমধ্যেই অজি দলের সাথে যোগ দিয়েছেন মিচেল মার্শ। মুখোমুখি 11 দেখায় 7 হারের বিপরীতে 3 জয় বাংলাদেশের। 2021 বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের বিপক্ষে 3-1 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।
চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপের উড়িরচরে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নদী ভাঙন। বছরের পর বছর ধরে ভাঙনে কমছে দ্বীপের আয়তন। এতে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও গাছপালা। সর্বস্ব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে অনেক পরিবার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও কার্যকর কোনো সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ স্থাপনের জন্য নিজেরাই অর্থ সংগ্রহ করছে তরুণরা। দেশে বিদেশে থাকা উড়িরচরের বাসিন্দা ও শুভানুধায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে অর্থ। সংগৃহীত অর্থ দিয়ে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে নিজেদের সুরক্ষার চেষ্টা করছে স্থানীয়রা। তাদের দাবি, উড়িরচর রক্ষায় প্রয়োজন টেকসই নদী শাসন প্রকল্প। দ্রুত সরকারিভাবে পদক্ষেপ না নিলে মানচিত্র থেকে দ্বীপটির বড় অংশ হারিয়ে যাওয়ার শঙ্কা তাদের। ৭০-এর দশকে সন্দ্বীপের নদী ভাঙন কবলিত বিভিন্ন ইউনিয়নের মানুষেরা ভিটেমাটি হারিয়ে আশ্রয় নেয় সমুদ্রে জেগে ওঠা উড়িরচরে। আমাদের আর সমর্থ কুলেতেছে না, এই আবার নতুন করে বাড়ি করা। সরকার পাহাড় দুদিন আমাদের একটু সহযোগিতা করে আমাদের বইয়ের উপকার হবে। বাজার আছে, তারপরে বাজারও যাওয়ার পথে একবারে কাছে সন্নিকট, তারপরে কলোনি আছে, বড় কলোনি, এই কলোনি এখন যাওয়ার পথে। এখানে অধিকাংশ মানুষ 2 থেকে 3 বার নদীগর্ভে তাদের বসতভিটা হারিয়েছে। এখানে বসবাস করা অধিকাংশ মানুষই অসহায়। এই অসহায় মানুষদের পক্ষে কতবার বাড়ি করা সম্ভব? এই নদী ভাঙন রোধের জন্য দেশের বিভিন্ন মহলে তদবির করেও যখন কোনো সমস্যার কোনো সমাধান পায়নি, তখনই এই এলাকার একজাক তরুণ উদ্যোগ নিয়েছে তাদের নিজ উদ্যোগে নদী ভাঙন অঞ্চলে জিওব্যাগ বসাতে। বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। সকালে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, পবিত্র আশুরা উপলক্ষে 10 দিন ব্যাপী মাহফিল হবে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। এতে অংশ নেবেন বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদরা, অংশ নেবেন জনপ্রতিনিধি, বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা। প্রতিদিন বাদে আসর শুরু হবে মাহফিল, যা চলবে মধ্যরাত পর্যন্ত। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী হোসেন সোহাগ। উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, সম্প্রচার সম্পাদক দিলশাদ আহমেদ, জমিয়তুল ফালাহ মসজিদের সিনিয়র খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের শিখিয়েছেন যে অন্যায় ও সত্যের সঙ্গে আপোষ না করে সত্য ন্যায়ের পক্ষে অবিচল থাকা একজন মুমিনের দায়িত্ব। বর্তমান বিশ্বে যখন সহিংসতা, বিবেক ও মানবিক মূল্যবোধের সংকট বাড়ছে, তখন কারবালার শিক্ষা আরও আমাদের কাছে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই মাহফিল আমাদের ব্যক্তিগত কারো স্বার্থকে প্রতিষ্ঠা করার মাহফিল না। এই মাহফিল আল্লাহ রাসূল এবং আহলে বাইতে আপনার মহব্বতে আমরা এই মাহফিলকে আয়োজন করি। তো সেই জন্য আমরা আমাদের এই মাহফিলের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেষ হলো চুয়েট ক্যারিয়ার ফেস্ট। চুয়েট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে প্রথম দিনে ছিল প্রযুক্তি কর্মশালা, অন ক্যাম্পাস নিয়োগ পরীক্ষা, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় দিনে ছিল কর্পোরেট সেশন, চাকরির প্রস্তুতি বিষয়ক আলোচনা। শেষ দিনে চাকরি মেলায় অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় 10টি প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীরা তাদের সিভি জমা এবং সাক্ষাৎকারের সুযোগ পান। কর্পোরেট দুনিয়ার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন, বলছেন উদ্যোক্তারা। এই ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।